দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এক গোপন ইউনিট চালিয়েছিল ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায়। সাল 1930-এর দশক। এক ল্যাবরেটরির দরজা বন্ধ হলো আর শুরু হলো মানবতার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। এদিকে যখন বাহিরে ভয়াবহ যুদ্ধ, ভেতরে চলছিল আরো ভয়ঙ্কর কিছু। ঠিক কি চলছিল সেদিন ভিতরে, আর কেনই বা সেই ইতিহাস আমাদের কাছ থেকে লুকানো হয়েছিল? এটা শুধু ইতিহাস না, এটা মানবতার বিরুদ্ধে এক নীরব অপরাধ। আসসালামু আলাইকুম, আমি সাকিব। আপনারা দেখছেন গবেষণাগার। আজ আমরা জানবো ইতিহাসের পাতায় সবচেয়ে কুখ্যাত লিস্টে জাপানের 731 কিভাবে জায়গা করে নিল। চলুন শুরু করা যাক। জাপানের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলা শুধু যুদ্ধের কৌশল বা সামরিক সাফল্যের গল্প নয়, বরং মানবতার অন্ধকারতম দিকের নির্মম দলিল। সেই অন্ধকারের সবচেয়ে কুখ্যাত নামগুলোর একটি হলো অপারেশন ইউনিট 731। এটি ছিল ইম্পেরিয়াল জাপানিজ আর্মির একটি গোপন জীবাণু ও রাসায়নিক অস্ত্র গবেষণা ইউনিট, যার আনুষ্ঠানিক নাম ছিল কোয়াংটং আর্মি এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড ওয়াটার পিউরিফিকেশন ডিপার্টমেন্ট। নামটি শুনলে মনে হতে পারে এটি জনস্বাস্থ্য বা রোগ প্রতিরোধ নিয়ে কাজ করা একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান। বাস্তবে কিন্তু এটি ছিল মানুষের ওপর অমানবিক, নিষ্ঠুর এবং বৈজ্ঞানিকভাবে বিকৃত পরীক্ষার এক ভয়াবহ কেন্দ্র। ইউনিট 731 এর প্রতিষ্ঠা শুরু হয় 1930-এর দশকের শুরুতে। জাপান তখন সাম্রাজ্য বিস্তারের পথে। চীনের মাঞ্চুরিয়া অঞ্চল দখল করে সেখানে মানকুচু নামে এক নতুন রাষ্ট্র গঠন করেছে। 1931 সালের মাঞ্চুরিয়ান ইনসিডেন্টের পর জাপান তার সামরিক উপস্থিতি সেখানে ধীর করে। এই সময়েই সামরিক নেতৃত্বের একটি অংশ জীবাণু অস্ত্রকে ভবিষ্যতের যুদ্ধের এক কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করতে শুরু করে। তাদের ধারণা ছিল, যদি শত্রু দেশের জনসংখ্যা ও সেনাবাহিনীর মধ্যে মহামারী ছড়িয়ে দেওয়া যায়, তবে যুদ্ধ না করেও বড় ধরনের ধ্বংস ডেকে আনা সম্ভব। আর এই ধারণার প্রধান রূপকার ছিলেন জেনারেল শিরোইশি। তিনি একজন সামরিক চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্ট ছিলেন। 1920-এর দশকে ইউরোপ ও আমেরিকা সফর করে তিনি বিভিন্ন দেশে জীবাণু গবেষণার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সরকারি গোপনীয়তার আড়ালে লুকিয়ে থাকা এক নিষ্ঠুর গবেষণাগারের সত্য যে কতটা ভয়াবহ হতে পারে, ইউনিট 731 ছিল তার একটি জ্বলন্ত উদাহরণ। সফর শেষে ফিরে এসে তিনি জাপানি সামরিক কর্তৃপক্ষকে বোঝাতে শুরু করেন যে জীবাণু অস্ত্র ভবিষ্যতের যুদ্ধের এক শক্তিশালী হাতিয়ার হতে পারে। তার যুক্তি ছিল, যদি আন্তর্জাতিক চুক্তিতে জীবাণু অস্ত্র নিষিদ্ধ করা হয়, তবে তা প্রমাণ করে সেই অস্ত্রের শক্তি কতটা ভয়ঙ্কর। তার নিরলস প্রচেষ্টার ফলেই 1932 সালে মাঞ্চুরিয়ার এক গোপন গবেষণা কেন্দ্র স্থাপিত হয়, যা পরবর্তীতে ইউনিট 731 নামে পরিচিতি পায়। প্রথম দিকে এই ইউনিটের কার্যক্রম ছিল অত্যন্ত গোপন। 1936 সালে জাপানের সম্রাট হিরোহিতোর অনুমোদনে একটি আনুষ্ঠানিক সামরিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়। হারবিন শহরের নিকটবর্তী পিংফাং এলাকার বিশাল এক কমপ্লেক্স গড়ে তোলা হয়, যেখানে ছিল ল্যাবরেটরি, কারাগার, অপারেশন থিয়েটার, দাহশালা এবং পরীক্ষাগার। পুরো এলাকাটা ছিল কাঁটাতারের বেড়া ও সশস্ত্র প্রহরায় ঘেরা। বাইরের জগতের কাছে এটি ছিল পানি পরিশোধন ও রোগ প্রতিরোধ গবেষণা কেন্দ্র, কিন্তু ভেতরে চলত এক অমানবিক গবেষণা কার্যক্রম। ইউনিট 731 এর সবচেয়ে ভয়াবহ দিক ছিল মানবদেহে সরাসরি পরীক্ষা নিরীক্ষা। যাদেরকে এই পরীক্ষার জন্য বন্দী করা হতো তাদেরকে বলা হতো মারুতা, যার অর্থ কাঠের গুঁড়ি বা লক্স। এই শব্দটি ব্যবহার করা হতো তাদের মানবিক পরিচয় মুছে ফেলার জন্য। অধিকাংশ বন্দী ছিলেন চীনা বেসামরিক নাগরিক, যুদ্ধবন্দী, রাজনৈতিক বন্দী এবং কিছু ক্ষেত্রে কোরিয়ান ও সোভিয়েত নাগরিকও। তাদের ওপর প্লেগ, কলেরা, অ্যানথ্রাক্স, টাইফয়েড সহ বিভিন্ন জীবাণু ইচ্ছাকৃতভাবে সংক্রমিত করা হতো। উদ্দেশ্য ছিল রোগের অগ্রগতি পর্যবেক্ষণ, সংক্রমণের হার নির্ধারণ এবং কিভাবে তা দ্রুত ছড়ানো যায় তা বোঝা। সবচেয়ে নির্মম পরীক্ষাগুলোর মধ্যে ছিল ভিভিসেকশন, অর্থাৎ জীবিত মানুষের শরীরে অ্যানেস্থেসিয়া ছাড়া অপারেশন করা। গবেষকরা মনে করতেন অ্যানেস্থেসিয়া ব্যবহার করলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া বদলে যায়, আর তাই অথেন্টিক তথ্য পেতেই জীবিত অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় শরীর কেটে দেখা প্রয়োজন। সংক্রমিত অঙ্গ কেটে, যেমন ফুসফুস, যকৃত বা অস্ত্রের পরিবর্তন পর্যবেক্ষণ করা দেখা হতো। অনেককে ঠান্ডা পরিবেশে রেখে ফ্রস্টবাইট বা তুষারদাহের পরীক্ষা করা হতো। হাত ও পা বরফে ডুবিয়ে রাখা, পরে গরম পানি ঢেলে দেখা হতো টিস্যুর প্রতিক্রিয়া কেমন। ইউনিট 731 কেবল ল্যাবরেটরির ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তারা বাস্তব যুদ্ধক্ষেত্রে জীবাণু অস্ত্র ব্যবহার করেছিল।
তার মধ্যে চীনের বিভিন্ন অঞ্চলে প্লেগ সংক্রমিত পোকা, বিশেষ করে ফ্লি বা পিশু, বিমান থেকে ফেলা হতো। পরবর্তীতে এসব পিশু ইঁদুর বা মানুষের শরীরে গিয়ে সংক্রমণ ছড়াতো। অনেক সময় তো খাদ্য ও পানির উৎসে জীবাণু মিশিয়ে দেওয়া হতো। এর ফলে হাজার হাজার মানুষ মহামারীতে আক্রান্ত হয়। এই পরীক্ষাগুলোই ছিল মূলত একটি বৃহত্তর জীবাণু যুদ্ধ কৌশলের অংশ। 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তীব্র হলে ইউনিট 731 আরও বিস্তৃত হয়। এর অধীনে একাধিক উপ ইউনিট গড়ে ওঠে, যেমন ইউনিট 100, ইউনিট 1688 ইত্যাদি, যারা কিনা বিভিন্ন অঞ্চলে একই ধরনের গবেষণা চালাতো। ধারণা করা হয় সরাসরি ও পরোক্ষভাবে এই ইউনিটের কার্যক্রমে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটে। সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও ভয়াবহতার মাত্রা নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালে সোভিয়েত বাহিনী মাঞ্চুরিয়ায় অগ্রসর হলে ইউনিট 71 তাদের প্রমাণ ধ্বংস করতে শুরু করে। ল্যাবরেটরি উড়িয়ে দেওয়া হয়, নথিপত্র পুড়িয়ে ফেলা হয়, বন্দীদের হত্যা করা হয় যাতে কেউ সাক্ষ্য দিতে না পারে। শিরোইশি ও তার সহযোগীরা জাপানে ফিরে যান। যুদ্ধ শেষে যখন টোকিও ট্রায়াল শুরু হয়, তখন অনেকেই আশা করেছিলেন ইউনিট 731 এর অপরাধও সেখানে বিচার হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো ইউনিট 731 এর গবেষণালব্ধ তথ্যের প্রতি আগ্রহী ছিল। তারা মনে করেছিল মানবদেহে সরাসরি পরীক্ষার মাধ্যমে যে তথ্য সংগৃহীত হয়েছে তা ভবিষ্যতের জীবাণুযুদ্ধ গবেষণার মূল্যবান হতে পারে। ফলস্বরূপ শিরোইশি তার বহু সহকর্মীর বিচার এড়িয়ে যান। তাদের অনেককে গোপন দায় মুক্তি দেওয়া হয় তথ্যের বিনিময়ে। এই সিদ্ধান্ত আজও নৈতিক ও রাজনৈতিক বিতর্কের বিষয়। এদিকে সোভিয়েত ইউনিয়ন অবশ্য 1949 সালে খাবারভস্ক ট্রায়ালে কিছু জাপানি সামরিক কর্মকর্তাকে জীবাণু যুদ্ধের অভিযোগে বিচার করে। সেখানে ইউনিট 731 এর কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ পায়। কিন্তু শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বে এক বিচারকে অনেক সময় প্রোপাগান্ডা হিসেবে উপস্থাপনা করা হয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে ইউনিট 731 এর ইতিহাস আংশিকভাবে আড়ালে রয়ে যায়। চীন সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোতে এটি জাতীয় স্মৃতির অংশ, যেখানে ইউনিট 731 মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতীক। হারবিনে এখন একটি জাদুঘর রয়েছে যেখানে সেই সময়ের স্থাপনা সংরক্ষিত আছে এবং দর্শনার্থীরা ইতিহাসের সেই নির্মম অধ্যায় সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে ইউনিট 731 চিকিৎসা নীতিশাস্ত্রের আলোচনায়ও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ কোড প্রণীত হয়, যেখানে মানবদেহে গবেষণার নৈতিক সীমারেখা নির্ধারণ করা হয়। যদিও এই কোড মূলত নাৎসি চিকিৎসা পরীক্ষার প্রেক্ষাপটে তৈরি, ইউনিট 731 এর ঘটনা প্রমাণ করে কেন এমন নৈতিক কাঠামো অপরিহার্য। মানবদেহে সম্মতি ছাড়া অমানবিক পদ্ধতিতে পরীক্ষা চালানো কেবল বৈজ্ঞানিক নয়, নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। ইউনিট 731 এর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান নিজে ভালো মন্দ নয়, তার ব্যবহারেই নির্ধারণ করে তার নৈতিকতা। যখন রাষ্ট্রের ক্ষমতা, সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৈজ্ঞানিক কৌতূহল একত্রিত হয়, মানবিক সীমারেখা অতিক্রম করে, তখন ফলাফল হতে পারে ভয়াবহ। এই অধ্যায় শুধু জাপানের ইতিহাস নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি সতর্কবার্তা। যুদ্ধের নামে, নিরাপত্তার নামে কিংবা বৈজ্ঞানিক অগ্রগতির নামে যেন মানবিকতা বিসর্জন না দেওয়া হয়। আজও গবেষক, ইতিহাসবিদ এবং মানবাধিকার কর্মীরা ইউনিট 731 এর পূর্ণ সত্য উন্মোচন করার চেষ্টা করছেন, নথিপত্র, সাক্ষ্য এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের মাধ্যমে ধীরে ধীরে। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান।